এই ঘটনাটির শুরু সেই জায়গা থেকে যেখানে হঠাৎই নিষ্ঠুর এবং দম বন্ধ করে দেওয়া এক মুহূর্ত সৃষ্টি হয়েছিল। রিনার নিঃশ্বাস ছিন্ন হয়ে যাচ্ছিল, চোখের সামনে কুয়াশা জমছিল, আর তার ছোট্ট ব্যাগটা শূন্য লাগছিল। সেই ব্যাগে ছিল তার সমস্ত স্বপ্ন, যা আজ কাগজের মতো ছড়িয়ে পড়েছে। রিনার বয়স মাত্র ২৭ বছর। তার কোলে বসেছিল ৬ বছরের নিষ্পাপ মেয়ে তারা। সকালে ঘর থেকে বেরোনোর সময় রিনার চোখে ছিল এক রাশ আশার আলো। ভেবেছিল আজকে ব্লক অফিসে গিয়ে বিধবা পেনশনের বিষয়ে কথা বলবে, হয়তো মেয়ের জন্য কিছু সাহায্যও পাবে। কিন্তু ভাগ্যের চাকা অন্যদিকে ঘুরে গেল। রিনা পথ ভুল করে ব্লকের অফিসে যাওয়ার বদলে অন্য এক তহবিলে পৌঁছে গেল। সেখানে তার দেখা হলো এক প্রভাবশালী আইনজীবী অর্জুনের সাথে। তার চেহারায় সজ্জনতার ছাপ, কথায় ভদ্রতা, কিন্তু অন্তরে জমেছিল এমন এক কালিমা যার সামনে মানবতাও লজ্জায় মাথা নিচু করে। অর্জুন রিনাকে বসতে বলে তার কথা মন দিয়ে শুনল। সব শুনে আশ্বাস দিল, সব ঠিক হয়ে যাবে। এই কয়েকটা শব্দ রিনার ভাঙা হৃদয়ে আশার এক আলো জ্বালালো। বহুদিনের ভয়, অপমান আর ক্লান্তির পরে সব ঠিক হয়ে যাবে, এই কথাটা যেন তাকে একটু শান্তি দিল। অর্জুন রিনার আধার কার্ড দেখে জিজ্ঞেস করল, তুমি এখানকার নও? রিনা বলল, না, আমি অন্য এলাকার, ভুলবশত এখানে চলে এসেছি। অর্জুন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, তাতে কি হয়েছে, তুমি কালকে আবার আসবে, সব কাজ হয়ে যাবে। কিন্তু সেই কালই হয়ে উঠল রিনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দিন। অর্জুনের সঙ্গে কাজ করত একটি ছেলে। সে সদ্য কাজে যোগ দিয়েছে। সংসারের কষ্টে জর্জরিত এক সাধারণ যুবক ছিল রাহুল। রাহুল প্রথমবার রিনাকে দেখেই এক অদ্ভুত অস্বস্তি অনুভব করেছিল। তার চোখে একরকম ভয়ের ছায়া ছিল। তাও সে ভাবল হয়তো মেয়েটি কোনো বিপদে পড়েছে। বিকেলে দপ্তরের কাজ শেষ হয়ে গেল, সব লোকজন একে একে চলে গেল। তখন অর্জুন রিনাকে বলল, তুমি আজ রাতে এখানেই থাকো, কাল সকালে কাজটা করে দেব। রিনা প্রথমে দ্বিধাবোধ করল, কিন্তু সন্ধ্যার পর একা গ্রামে ফেরাও বিপজ্জনক, এই ভেবে সে রাজি হয়ে গেল। অর্জুন তার বুলেটে করে রিনাকে নিয়ে গেল নিচের বাড়িতে। রিনা অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার বাড়িতে আর কেউ নেই? অর্জুন মিষ্টি গলায় উত্তর দিল, না, সবাই নিজেদের বাড়িতে, আমি এখানে একাই থাকি। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। 10 বছর আগে অর্জুনের স্ত্রী নীলিমা তাকে ছেড়ে চলে গিয়েছিল। নীলিমা ছিল একজন শিক্ষিকা। অর্জুনের নেশা, নারীর প্রতি তার অশালীন দৃষ্টিভঙ্গি আর অহংকারের জন্য সে সংসার ত্যাগ করেছিল। সেই রাতের অন্ধকারে অর্জুনের নিজস্ব চরিত্র আবার জেগে উঠল। সে রিনাকে খাবার খেতে দিল, মিষ্টি মিষ্টি কথায় তার মন ভুলিয়ে দিল। রিনা ভাবল কেউ তো তাকে সহানুভূতি দেখালো, কিন্তু সেই বিশ্বাসই হয়ে উঠল তার সর্বনাশের কারণ। অর্জুন রাতের খাবারের সাথে রিনাকে কিছু মিশিয়ে খাইয়ে দিল, এক অজানা নেশার ওষুধ। আর যখন সে সংজ্ঞাহীন হয়ে পড়ল, তার সাথে যা ঘটল তা ভাষায় প্রকাশ করা যায় না। তার সম্মান, তার মর্যাদা, তার নারী সত্তা, সব কিছু কেড়ে নেওয়া হলো। সকালে রিনা চোখ খুলে দেখল তার মুখ ফুলে গেছে, শরীর ভারী, ভেতর থেকে কিছু একটা চিরতরে ভেঙে গিয়েছিল, যার কখনো জোড়া লাগবে না। সে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো, কিন্তু চারপাশের নিষ্ঠুর চোখগুলো তাকে এমনভাবে দেখল যেন অপরাধী সে নিজেই। অর্জুন ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, তো কান্নাকাটি করে লাভ কি, তোমার কাজ কালই করে দেব। শুধু মনে রেখো, কারো কাছে মুখ খুললে ফল ভয়ানক হবে। ভয়ের সেই ছায়া রিনার মন জুড়ে এমনভাবে ছড়িয়ে পড়ল যে সে নিজের এবং মেয়ের জীবন রক্ষা করতে এমন এক সিদ্ধান্ত নিল যা কল্পনাকেও কাঁপিয়ে দেয়। বাড়ি ফিরে ছোট্ট তারাকে বুকে জড়িয়ে ধরে দুজনেই বিষ খেল। যে যন্ত্রণা এতদিন বুকের ভেতর জমেছিল তা অবশেষে বাইরে বেরিয়ে এলো। প্রতিবেশীরা বুঝতে পেরে দৌড়ে এলো। মা মেয়েকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, কিন্তু প্রশ্ন রয়ে গেল, এই সমাজে দোষী কে, রিনা না সেই নীরবতা যে অন্যায়ের সামনে চোখ বুজে থাকে? ডাক্তারদের মুখে শোনা গেল মা ও মেয়ের অবস্থা অত্যন্ত সংকটজনক। দুজনেরই প্রাণ সূক্ষ্ম এক সুতোর ওপর আটকে আছে। তবুও হাসপাতালের অক্লান্ত প্রচেষ্টায় তাদের জীবন কোনোভাবে রক্ষা পেল। সেই মুহূর্তটাই ছিল গল্পের মোড় ঘোরার সময়। রাহুল, যার মা অনেকদিন ধরে অসুস্থ, সেও নিজের মাকে নিয়ে জেলা হাসপাতালের ওয়ার্ডে এসেছিল। হঠাৎ করে তার চোখ পড়ল রিনা ও তার মেয়ের দিকে।
তার দিকে চোখ পড়তেই রাহুলের বুকটা হাহাকার করে উঠল। সে বিস্ময় বলে উঠল, এ তো সেই মহিলা যে সেদিন তহসিলে এসেছিল। সে রিনার চোখের দিকে তাকালো। তার চোখে ছিল ভাঙা আত্মার হাহাকার আর এক নীরব আবেদন। সত্যিটা সবাইকে জানাও। রাহুল আশ্বাস দিল, আমি তোমার পাশে আছি। তখন রিনা খুলে বলল সবকিছু, কিভাবে তাকে তহসিল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে তাকে অজ্ঞান করে তার মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল। সব শুনে রাহুলের শরীর কেঁপে উঠল। সে বুঝল এবার শুধু বলে নয়, কাজে করতে হবে। প্রথম কাজ রিনার নিরাপত্তা নিশ্চিত করা। সেখান থেকেই শুরু হলো তাদের লড়াইয়ের আসল পথ। ভয়, সাহস আর ন্যায়ের এক কঠিন অভিযাত্রা। রাহুল রিনাকে ভরসা দিল, তুমি একা নও। কিন্তু কোনো বড় দায়িত্ব নেওয়া সহজ নয়, কারণ সামনে আছে ক্ষমতাবান মানুষ, রাজনৈতিক দাপট আর ভয়ঙ্কর প্রভাবশালী নেটওয়ার্ক। তাই রাহুল প্রথমে ছোট একটি পদক্ষেপ নিল। হাসপাতাল থেকে সে রিপোর্ট লিখিয়ে নিল, ডাক্তারদের কাছ থেকে প্রতিটি বিবরণ নথিভুক্ত করালো। কী অবস্থায় রিনাকে আনা হয়েছিল, কে কে তাকে এনেছিল, চিকিৎসার সময় কি দেখা গিয়েছিল, যাতে পরবর্তী আইনি লড়াইয়ের জন্য পাকা প্রমাণ পাওয়া যায়। যখন রিনার শারীরিক অবস্থা কিছুটা স্থির হলো, রাহুল ধীরে ধীরে তাকে বলল, এবার বিষয়টা পুলিশ পর্যন্ত যাবে। রিনা কাঁপা গলায় বলল, যদি তারা আবার আমাকে আঘাত করে, আমার মেয়েটার কি হবে? রাহুল শান্ত গলায় বলল, তোমার মেয়েকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব। এই কথা শুনে রিনার মুখে এক হালকা হাসি ফুটল। পুলিশে অভিযোগ জানানো সহজ ছিল না। গ্রাম ও ছোট শহরে প্রভাবশালী মানুষজন প্রায় দুর্বলদের কণ্ঠ রোধ করে দেয়। তবুও রাহুল ভয় না পেয়ে থানার দরজা ঢুকে পড়ল এবং পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানালো। শুরুতে থানার অফিসার বিষয়টিকে হালকাভাবে নিতে চাইল, কিন্তু রাহুল যখন বলল যে তার কাছে কিছু ক্যামেরা ফুটেজ আছে এবং সে নিজেই সাক্ষী হতে রাজি, তখন বিষয়টি গম্ভীর হয়ে উঠল। পুলিশ আশ্বাস দিল যে তারা সিসিটিভি ফুটেজে তদন্ত করবে এবং হাসপাতালের রেকর্ডও সুরক্ষিত রাখবে। এদিকে খবর দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। মানুষের মধ্যে নানা আলোচনা শুরু হলো। কেউ সহানুভূতি দেখালো, কেউ গুজব রটাতে শুরু করলো, আর কেউ সরাসরি বলল, এই এলাকায় এমন আরো বহু ঘটনা আছে যাদের নীরবতা ভাঙা উচিত। রিনার জন্য এই সব কিছুই ছিল অত্যন্ত কঠিন। প্রতিটি মোড়ে মনে হচ্ছিল যেন তার সম্মান ধুলোয় মিশে যাচ্ছে। সমাজের দৃষ্টিভঙ্গির এমন গভীর ছিল যে সে বহুবার ভেবেছিল আবার চুপচাপ সব শেষ করে দেবে, চুপ থেকে সবকিছু সয়ে হারিয়ে যাবে। কিন্তু তখন রাহুল আর কিছু দৃঢ়চেতা মহিলা তার পাশে দাঁড়ালেন। তাদের চোখে ছিল অন্য রকম আগুন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগুন। সেই মহিলাদের মধ্যে ছিলেন রিনা নামেরই আরেকজন। তিনি ছিলেন একটি স্থানীয় স্কুলের হেডমিস্ট্রেস। এই পাড়ার গলিতেই বড় হয়েছেন এবং এখন সমাজে একজন সম্মানিত ব্যক্তি। তিনি বললেন, আমাদের ছোট্ট কণ্ঠস্বরও বড় পরিবর্তন আনতে পারে যদি আমরা একসঙ্গে থাকি। তার অনুপ্রেরণায় রিনা কিছু সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করলো এবং ঘটনা সম্পর্কে তাদের বিস্তারিত জানালো, যাতে বাইরের দিক থেকেও চাপ সৃষ্টি হয়। খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মানুষ প্রশ্ন তুলতে শুরু করলো, একজন আইনজীবী কিভাবে এমন জঘন্য কাজ করতে পারে? তারপর যা ঘটলো তা গোটা ঘটনার দিক পাল্টে দিল। অর্জুনকে সমর্থন করা কিছু প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে এগিয়ে এলেন। ফলে মামলার প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে উঠল, কিন্তু এই জটিলতা আরেকটি দিককে শক্তিশালী করে তুলল। চাপ যত বাড়ল, সত্য তত দ্রুত প্রকাশ পেতে লাগলো। ছোট ছোট গোপন সাক্ষ্য একে একে সামনে আসতে শুরু করলো। হাসপাতালের ওয়ার্ডে থাকা দুজন নার্স লিখিতভাবে জানালেন কোন সময় রিনা ও তার মেয়ে আনা হয়েছিল আর তাদের শরীরে কী ধরনের আঘাত ছিল। এরপর রাহুলের পরিচিত কিছু আত্মীয় সামনে এসে জানালেন, রাহুল যখন মুন্সি হিসেবে কাজ শুরু করেছিল তখন বহুবার অর্জুনকে দরিদ্রদের ঠকাতেও তাদের সরল বিশ্বাসের সুযোগ নিতে দেখেছিল। এই সাক্ষ্যগুলো তখন অত্যন্ত কার্যকর প্রমাণিত হলো, কারণ সাংবাদিক এবং কিছু সমাজকর্মী এখন মানুষকে বোঝাতে শুরু করলেন এটি শুধু একটি একক ঘটনা নয়, বরং একটি পুরো ব্যবস্থার দুর্বলতা, যা পরিবর্তন করা জরুরি। অবশেষে সতর্কতার সঙ্গে পুলিশ অর্জুনকে ডেকে পাঠালো এবং তার বাড়িতে তল্লাশি চালানো হলো। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেল সেই দিনের ক্লিপ, যেখানে স্পষ্ট দেখা গেল রিনা গেট দিয়ে প্রবেশ করছে এবং কিছুক্ষণের মধ্যে অর্জুনের সঙ্গে চলে যাচ্ছে। এই সব প্রমাণ আদালতে পেশ করা হলে মামলাটি আরও স্পষ্ট হতে লাগলো, কিন্তু ঠিক তখনই নতুন বাধা এলো। অর্জুনের সমর্থক সমাজের তথাকথিত উচ্চপদস্থ লোকেরা চাপ সৃষ্টি করতে শুরু করলো।
ফোনে হুমকি, ভয় দেখানো, এমনকি থানার অফিসাররাও রাজনৈতিক প্রভাবের মুখে পড়তে লাগলেন। তবুও রাহুল ও রিনা হাল ছাড়েননি। তারা স্থানীয় মহিলা সংগঠনের সঙ্গে মিলে কমিউনিটি মিটিং আয়োজন করলেন। সেখানে মহিলারা খোলাখুলি নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। কেউ বললেন কিভাবে সমাজে নারীর কণ্ঠ বরাবর দমন করে রাখা হয়, আবার কেউ বললেন যদি আমরা চুপ করে থাকি তাহলে এই ঘটনাগুলো আরও বাড়বে। এই জনসমর্থন ন্যায়ের আওয়াজকে আরও জোরালো করে তুলল। মামলার প্রক্রিয়া ছিল দীর্ঘ ও ক্লান্তিকর। বারবার শুনানির তারিখ বদলানো, কিছু নথি রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া, প্রত্যেকটি পদক্ষেপে বাধা। তবু যখনই একটি দরজা বন্ধ হয়ে গেল, কোনো না কোনো নতুন পথ খুলে গেল। কখনো কোনো সাংবাদিকের সাহসী প্রতিবেদন, কখনো কোনো নার্সের নতুন সাক্ষ্য, আবার কখনো সমাজের ঐক্য। সবই মামলাটিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনলো। এই সমস্ত সংগ্রামের মাঝে রিনা নিজের যন্ত্রণা কলমে প্রকাশ করতে শুরু করল। সে লিখে রাখলো তার সমস্ত অভিজ্ঞতা, যে কথাগুলো ছিল নির্মম কিন্তু সত্য। তার সেই লেখাগুলোর সততা ও যন্ত্রণা অসংখ্য মানুষের হৃদয় ছুঁয়ে গেল। ধীরে ধীরে মানুষ তাকে আর শুধু ভুক্তভোগী হিসেবে নয়, বরং এমন এক নারী হিসেবে দেখতে শুরু করলো যিনি ভয়কে জয় করে নিজের কণ্ঠ তুলেছেন। এটাই ছিল প্রকৃত জয়। মানুষ এখন প্রকাশ্যে বলা বলি করত, দেখো ওই যে রিনা, যে বড় উকিলের বিরুদ্ধে মামলা করেছে। কারো চোখে শ্রদ্ধা ছিল, কারো ঠোঁটে তীর্যক হাসি। কিন্তু রিনা এখন সেই ভয়ের দেওয়াল পেরিয়ে এসেছে, যে দেওয়াল তাকে বছরের পর বছর চুপ করিয়ে রেখেছিল। রাহুল প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো তার পাশে দাঁড়িয়েছে। তার সাহস বাড়িয়েছে। দিনে আদালতে অপেক্ষা করা, বিকেলে লোকজনের কথা শোনা, রাতে মেয়ে তারার মাথায় হাত রেখে শান্তি খোঁজা, এই ছিল এখন তার রোজকার জীবনের ছন্দ। প্রতিবার মেয়ের মুখের দিকে তাকালে তার একটাই কথা মনে হতো, যদি আমি হেরে যাই তবে এই শিশুটি সারা জীবন মাথা নিচু করে বাঁচবে। এই ভাবনা তাকে কখনো ভাঙতে দিত না। যেদিন প্রথমবার আদালতে রিনাকে সাক্ষ্য দিতে ডাকা হলো, পুরো হলঘর নিঃশব্দ হয়ে গেল। তার কাঁপা গলা, চোখে জমে থাকা ভয় আর তার কথার সততা, সব মিলিয়ে উপস্থিত সবাই যেন ভিতর পর্যন্ত কেঁপে উঠল। রিনা বিচারকের সামনে নিজের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা নির্ভয়ে খুলে বলল। তার কথায় ব্যথা ছিল, কিন্তু এখন সেই ব্যথার ভিতরে সত্যের শক্তি জেগে উঠেছে। সে বলল, স্যার, আমি শুধু ন্যায় চেয়েছিলাম, তার বদলে আমার সর্বস্ব কেড়ে নেওয়া হয়েছে। তার কথা শুনে আদালতে বসে থাকা সকলেই মাথা নিচু করে নিঃশব্দ হয়ে গেল। মামলা চলার সময় অর্জুন নিজেই নিজের পক্ষ সমর্থনের চেষ্টা করলো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে কথা ঘোরালো, নথিপত্রে ফাঁক খুঁজতে লাগলো, এমনকি ক্ষমতার দাপট দেখানোরও চেষ্টা করলো। কিন্তু তার সামনে দাঁড়ানো সাক্ষীরা তার প্রতিটি চেষ্টা বিফল করে দিল। পুলিশ আদালতে সিসিটিভি ফুটেজ, হাসপাতালের রিপোর্ট আর রাহুলের সাক্ষ্য একে একে উপস্থাপন করল। রাহুল বিচারকের সামনে এসে বলল, আমি দেখেছিলাম ও তাকে নিজের বুলেট বাইকে তুলে নিয়ে যাচ্ছিল। আমি সেদিন চুপ করেছিলাম, আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না। তার গলায় ছিল নিখাত সততা, আর সেই সততাই আদালতের আবহাওয়া বদলে দিল। ধীরে ধীরে মামলার প্রতিটি স্তর খুলে যেতে লাগলো। যারা অর্জুনকে সমর্থন করছিলেন তারা নীরব হয়ে গেলেন। তার আসল রূপ একে একে প্রকাশ পেতে লাগলো। মদ্যপান, নারীদের প্রলুব্ধ করা, সরকারি কাগজে কারচুপি, গরিব মহিলাদের ফাঁদে ফেলা ইত্যাদি। রিনার মামলা প্রকাশ্যে আসার পর আরও কয়েকজন মহিলা সাহস করে সামনে এলেন। তারা আদালতকে জানালেন কিভাবে অর্জুন নিজের পদমর্যাদার সুযোগ নিয়ে তাদের শোষণ করেছিল। এই সব শুনে আদালতের মহিলা বিচারকের মুখ কঠিন হয়ে গেল। তিনি বললেন, যার ওপর ন্যায় বিচারের আস্থা রাখা হয়, যদি সেই মানুষটাই আইনের পবিত্রতা পদতলে পিষ্ট করে, তবে সমাজ আর কাকে বিশ্বাস করবে? চূড়ান্ত রায়ের দিন এগিয়ে আসছিল। এ সময় রিনার জীবনে আরো বিপদ ঘনিয়ে এলো। অর্জুনের লোকেরা তাকে ভয় দেখাতে শুরু করলো। তার বাড়ির সামনে অচেনা লোক ঘুরে বেড়াতো, হুমকি ভরা ফোন আসতো। এমনকি একদিন স্কুল থেকে ফেরার সময় তার মেয়ের অটো মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু রাহুল ও রিনার মতো সাহসী মানুষরা দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবিলা করলেন। রাহুল বলল, ভয় পেও না, এটাই শেষ বাঁক, এখান থেকে ন্যায়ের সূর্য উঠবে। মিডিয়ার ক্যামেরা আদালতের বাইরে সারিবদ্ধ, খবরের কাগজে শিরোনাম, গরিব বিধবার মামলা, যিনি উকিলের মুখোশ খুলে দিলেন। শেষ শুনানির দিন আদালত নিস্তব্ধ। রিনা সামনে দাঁড়িয়েছিল।
তার চোখে আর ভয় নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা। যখন অর্জুনকে দাঁড়াতে বলা হলো, তার মুখের দাম্ভিকতা যেন ভেঙে পড়ল। বিচারক জিজ্ঞেস করলেন, তুমি ভালো করেই জানো এই নারী তোমার অধিক্ষেত্রের নয়, তবুও তুমি তাকে নিজের বাড়িতে কেন নিয়ে গিয়েছিলে? অর্জুন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। বিচারক বললেন, আইনের নামে যদি তুমি কারো সম্মানকে পদদলিত করে থাকো, তবে এই আদালত তোমাকে ক্ষমা করবে না। সমস্ত প্রমাণ ও সাক্ষ্যের ভিত্তিতে আদালত অর্জুনকে দোষী সাব্যস্ত করল, শুধু ধর্ষণের নয়, ভয় দেখানো ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধেও। রায় ঘোষণার সময় বিচারক গর্জে উঠল, কোনো পদমর্যাদা আইনের ঊর্ধ্বে নয়, আর কোনো পদ মানবতার চেয়ে বড় নয়। সেই মুহূর্তে রিনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তা ছিল মুক্তির অশ্রু। রাহুল তার হাত ধরে বলল, এবার তোমার ভয় শেষ রিনা, এখন শুধু শান্তি। অর্জুনকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হলো। বাইরে বেরিয়ে রিনা দেখল বিশাল ভিড়। অনেক নারী এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল, কারো চোখে জল, কারো মুখে গর্ব। তুমি পেরেছ, যা আমরা পারিনি। রিনা শুধু বলল, আমি কেবল নিজের অধিকার চেয়েছি। রাহুল ও রিনা তারাকে নিয়ে বাড়ির পথে হাঁটছিল। রাস্তায় তারা বলল, মা, এখন আমরা আর ভয় পাবো না তো? রিনা মৃদু হেসে বলল, না মা, এখন আমরা মাথা উঁচু করে বাঁচব। রায় ঘোষণার কয়েক মাস কেটে গেছে, কিন্তু রিনার জীবন এখন আর আগের মতো নয়। সে এখন নতুন অধ্যায় লিখছে, যেখানে ভয়ের কোনো জায়গা নেই। তার পায়ে এখন দৃঢ়তা, চলনে আত্মবিশ্বাস। প্রতিটি সকালে সে ভাবে, এই জয় শুধু আমার নয়, সেই সব নারীর যারা যুগের পর যুগ নীরবতা ও অন্যায়ের বোঝা বইছে। রাহুল এখন তার সবচেয়ে কাছের সঙ্গী। সে এখনো তহসিল অফিসে কাজ করে, কিন্তু এখন তার ভাবনার আগের মতো নেই। সে খুব কাছ থেকে মানুষ আর মানবতার রূপ দেখেছে। রিনা আর রাহুল প্রায় সন্ধ্যাবেলা মন্দিরে বসত, চায়ের কাপ হাতে গল্প করত, কিভাবে জীবন তাদের একসাথে এনেছিল, কিভাবে এক দুর্ঘটনা দুটি অপরিচিত মানুষকে তাদের যন্ত্রণার সেতু দিয়ে যুক্ত করে দিয়েছিল। আজ তাদের গল্প সকলের জন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছে। মানুষ আর তাকে ওই মেয়ে বলে না, সবাই এখন স্নেহ ভরে ডাকে রিনা দিদি। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, যেসব নারীরা একসময় নিজেদের ঘরের ভিতর চুপচাপ অন্যায় সহ্য করত, তারা এখন পঞ্চায়েতে গিয়ে নিজের কথা বলতে শুরু করেছে। যখনই কেউ কোনো নারীর কণ্ঠরোধের চেষ্টা করত, রিনার গল্প তাদের সাহস দিত, তাদের ভিতরে আগুন জ্বালিয়ে দিত। ধীরে ধীরে জীবন স্বাভাবিক হয়ে উঠছিল। রিনা একটি ছোট সেলাই সেন্টার খুলল। গ্রামের মহিলারা সেখানে আসতো, নিজেদের দুঃখের কথা বলতো। তারা শিখত নিজের কণ্ঠকে কেমন করে আওয়াজে পরিণত করতে হয়। দেওয়ালে টাঙানো ছিল একটি বোর্ড, এখানে কাজ নয়, আত্মবিশ্বাস সেলাই করা হয়। রাহুলও আর আগের মতো ছিল না। সে সরকারি চাকরি ছেড়ে সমাজসেবায় নেমে পড়েছিল। সে বলতো, এত কিছু দেখার পর যদি আমি শুধু নিজের জীবিকা নিয়ে ভাবি, তবে সেটা নিজের প্রতি বিশ্বাসঘাতকতা হবে। সে প্রতিষ্ঠা করলো একটি ট্রাস্ট, নতুন সকাল। সেই ট্রাস্টই সেই সব নারীদের সাহায্য করত যারা শোষণের শিকার হয়েছিল বা ভয়ে চুপ করেছিল। এই সবের মধ্যে রিনা আর রাহুলের সম্পর্ক আরো গভীর হতে লাগলো। তাদের মধ্যে চলচ্চিত্রের মতো কোনো প্রেম প্রকাশ ছিল না, কিন্তু নীরব চোখের ভাষায় সবকিছু স্পষ্ট লেখা ছিল। একদিন যখন রিনা তার মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে ফিরছিল, রাহুল বলল, রিনা, আমি চাই আমরা একসাথে একটা ঘর তৈরি করি, তোমার জন্য, তারার জন্য, আমাদের জন্য। রিনার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সেই বছরে পুরো গ্রাম দেখল এক নতুন সূচনা। মন্দিরের আঙিনায় এক সাধারণ সরল বিয়ে, না কোনো জাঁকজমক, না কোনো আড়ম্বর, শুধু দুটো হৃদয়ের মিলন। যেসব নারীরা একসময় রিনার মুখের দিকে তাকাতো না, আজ তার মাথায় হাত রেখে আশীর্বাদ দিচ্ছিল। তারা সাদা ফ্রক পরে মায়ের পাশে দাঁড়িয়ে হাসছিল। তার হাসি যেন বলছিল, এবার সব ঠিক হয়ে গেছে মা। কয়েক মাস পরে রিনা এক পুত্র সন্তানের জন্ম দিল। তার কোলে এখন দুটি ভবিষ্যৎ, এক মেয়ে যে তাকে এগিয়ে চলার সাহস দেয়, আর এক ছেলে যে তাকে নতুন শুরুর অনুভূতি দেয়। রিনা তার নাম রাখলো অমল। গ্রামের বাতাসে এক নতুন ঘ্রাণ ছড়িয়ে পড়ল। প্রতিটি দেওয়ালে ছিল একটি ছবি। রিনা সেলাই সেন্টারে বসে মিষ্টি হাসছে। নিচে লেখা, যখন এক নারী উঠে দাঁড়ায় তখন পুরো প্রজন্ম উঠে দাঁড়ায়। অর্জুন এখন জেলে। খবর পাওয়া গেছে মাঝে মাঝে সে জেলের জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে। হয়তো ভাবে, আমি কত সস্তায় মানবতাকে বিক্রি করে দিয়েছিলাম। একদিন রিনা তাকে একটি চিঠি লিখল,
তোমার অপরাধ আমাকে ভেঙে দিয়েছিল, কিন্তু সেই অপরাধী আমাকে গড়ে তুলেছে। এখন আমি তোমাকে ঘৃণা করি না, কারণ আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। মানবতাকে তুমি লাঞ্ছিত করেছিলে, কিন্তু সেই মানবতাই আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। চিঠির কোনো উত্তর আসেনি, কিন্তু তার প্রয়োজনও ছিল না, কারণ রিনার প্রতিটি কাজই এখন তার উত্তর হয়ে উঠেছে। সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায়, রিনা ছাদের ওপর গিয়ে বসে। হালকা শীতের আমেজ, মনে অদ্ভুত শান্তি। সে আকাশের দিকে তাকিয়ে ভাবত, জীবন আমাকে অনেক কাঁদিয়েছে, কিন্তু আজ সেই জীবনই আমাকে হাসতে শিখিয়েছে। শেষে শুধু এতটুকুই বলা যায়, কখনো কখনো বেদনার মধ্যে সেই আগুন লুকিয়ে থাকে যা মানুষকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এখন তোমার কাছে প্রশ্ন, যদি তোমার সামনে রিনার মতো কোনো নারী অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, তুমি কি তার পাশে দাঁড়াবে, নাকি সমাজের মতোই চুপ করে থাকবে? যদি আজকের সত্য ঘটনাটি ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে এক নতুন সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের ও পরিবারের যত্ন নিও। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।